হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নুপন্যাসে গল্পের সাথে গল্পের সুরে। আমরা চলে এসেছি বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী আপনি কোথায় গল্পের চতুর্থ পর্ব নিয়ে। তরিকুল ইসলামের বিরাট সমস্যা হয়েছে। হঠাৎ করে কুকুর ভীতি তাকে কাবু করে ফেলেছে। দোতলা থেকে তিনি নামতে পারছেন না। তার মনে হচ্ছে একতলায় নামলে 3 দিক থেকে 3 কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়বে। দোতলার বারান্দায় দাঁড়িয়েও তিনি স্বস্তি পাচ্ছেন না। কুকুরের খোঁজে এদিক ওদিক দেখছেন। কালো রঙের কিছু দেখলেই তার বুক ধড়ফড় করছে, কপালে ঘাম হচ্ছে। কেন তিনি এত ভয় পাচ্ছেন নিজেও বুঝতে পারছেন না। ভয়টা সময়ের সঙ্গে বাড়ছে। সকাল 10টা। তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছেন, কারণ এখন তার মনে হচ্ছে 3টা কুকুরই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসবে। তারা আজ দিনের মধ্যেই একটা ঘটনা ঘটাবে। তরিকুল ইসলামের ইচ্ছা করছে এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও চলে যেতে, বড় কোনো শহরে যেখানে কুকুরের উৎপাত নেই। তরিকুল ইসলামের দরজায় টোকা পড়ছে। কুকুরের দরজায় টোকা দেবার ক্ষমতা নেই, তারপরেও তিনি ভীত গলায় বললেন, কে? আমি মিসির আলী, দরজা খুলুন। আমি আপনার কুকুর ভীতি সারিয়ে দিচ্ছি। কিভাবে? হিপনোটিক সাজেশন বলে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে। তরিকুল ইসলাম বললেন, কোনো পদ্ধতিতে কিছু হবে না ভাই সাহেব, তাবিজ কবজ লাগবে। মিসির আলী বললেন, হিপনোটিক পদ্ধতি কাজ না করলে অবশ্যই তাবিজ কবজে যাওয়া হবে। আগে দেখি কাজ করে কিনা। দরজা খুলুন। সিঁড়ির গোড়ায় আমি মাজেদকে লাঠি হাতে দাঁড়া করিয়ে দিয়েছি। কুকুর সিঁড়ি পেয়ে উঠতে পারবে না, বাড়ি দিয়ে কোমর ভেঙে দেবে। তরিকুল ইসলাম দরজা খুললেন। কাতর গলায় বললেন, কাল সারা রাত জেগেছিলাম, 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারি নাই। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছে, তখন স্বপ্নে দেখি 2টা কুকুর আমার 2 পা কামড় দিয়ে ধরে আছে, আর বড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটে নাড়িভুড়ি খাচ্ছে। মিসির আলী বললেন, শান্ত হন তো ভাই, দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। তরিকুল ইসলাম চিন্তিত ভঙ্গিতে মেঝেতে বসে আছেন। তার 3 ফুট সামনে মিসির আলী। মিসির আলীর হাতে পকেট ঘড়ির চেইনের মাথায় ঘড়ি। তিনি ঘড়িটা পেন্ডুলামের মতো সামান্য দুলাচ্ছেন। তাদের বাঁদিকে খাটের উপর আয়না বসে আছে। আয়নার চোখে তীব্র কৌতূহল। আয়নার পাশেই তার মা। ঘোমটা টেনে তিনি নিজেকে আড়াল করেছেন। মহিলা কিছুটা ভয় পাচ্ছেন। তিনি এক হাতে মেয়েকে শক্ত করে ধরে আছেন। মিসির আলী বললেন, হেডমাস্টার সাহেব। জি। আপনি সারা রাত ঘুমাননি, এখন আপনার ঘুম পাচ্ছে, ঘুম চোখের পাতা বন্ধ হয়ে আসছে। জি। আপনি কল্পনা করুন নতুন একটা জায়গায় বেড়াতে গেছেন। জায়গাটা ফাঁকা, গাছপালা ছাড়া আর কিছু নেই। জায়গাটা কি কল্পনায় দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করে কল্পনা করুন। তরিকুল ইসলাম চোখ বন্ধ করে গাঢ় স্বরে বললেন, দেখতে পাচ্ছি। জায়গাটা কেমন একটু বলুন তো? সুন্দর, খুব সুন্দর। ফুলের বাগান আছে। ঠান্ডা বাতাস হচ্ছে কি? জি। ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। একটা পুরনো কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন? দোতলা বাড়ি না? জি। খুঁজে দেখুন, দোতলায় ওঠার সিঁড়ি আছে, সিঁড়িটা বের করুন। আচ্ছা। সিঁড়ি খুঁজে বের করে আমাকে বলুন। সিঁড়ি পেয়েছেন? পেয়েছি। এখন সিঁড়ি বেয়ে উঠতে শুরু করুন। একটা ধাপ উঠবেন আর আপনার চোখ গাঢ় হতে থাকবে। 7ম ধাপে উঠে গভীর ঘুমে আপনি তলিয়ে যাবেন। উঠতে শুরু করুন। 1ম ধাপ উঠেছেন? জি, উঠেছি। 2য় ধাপ? ঘুম পাচ্ছে? তৃতীয়? আপনার শরীর ভারী হয়ে গেছে, আপনার পা তুলতেও কষ্ট হচ্ছে। 4র্থ ধাপ? উঠেছেন? চতুর্থ, পঞ্চম, এখন 7ম ধাপ উঠবেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন। আপনি পা দিয়েছেন 7ম ধাপে। তরিকুল ইসলাম বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তার মাথা সামনের দিকে সামান্য ঝুঁকে এসেছে। আয়না অপলক তাকিয়ে আছে। মিসির আলী বললেন, তরিকুল ইসলাম সাহেব। জি। ঘুমাচ্ছেন? জি। আপনার কেমন লাগছে? ভালো। আমি 2বার হাততালি দেব, তালির শব্দে আপনার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর আপনি কুকুর ভয় পাবেন না, কুকুর ভীতি আপনার পুরোপুরি দূর হবে। মিসির আলী 2বার হাততালি দিলেন। তরিকুল ইসলাম চোখ মেললেন, এদিক ওদিক তাকাতে লাগলেন। আয়না বলল, বাবা, কুকুরের ভয়টা কি গেছে?
তরিকুল ইসলাম বললেন, কুকুরের কিসের ভয়? আয়না বলল, তুমি স্যারের জন্য মাছ কিনতে যাবে না? তরিকুল ইসলাম বললেন, এখনই যাচ্ছি। তিনি উঠে দাঁড়ালেন, স্বাভাবিক ভঙ্গিতে একতলায় নামলেন এবং মাছের সন্ধানে বের হয়ে গেলেন। কুকুর ভীতি এখন আর তার নেই। কদম গাছের নিচে বেতের চেয়ার পাতা হয়েছে। আজ কুয়াশা কম। মিসির আলী ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। তাকে চা দেওয়া হয়েছে। চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মাজেদ অসাধ্য সাধন করেছে। সে মিসির আলীর চুল টেনে দিচ্ছে। খুবই আশ্চর্যের ব্যাপার, মিসির আলীর ভালো লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। মিসির আলী মাজেদের সঙ্গে গল্প করছে। মাজেদ মিয়া? জি স্যার। চুল টানা কোথায় শিখেছিস? মাজেদ বলল, লেখাপড়া শিখা লাগে, এগুলা শিখা লাগে না। কিছু একটা শেখাতে উচিত। লেখাপড়াটা শিখ। আপনি বললে শিখব। তবে সমস্যা আছে। কি সমস্যা? বেতন দেওয়া লাগে। মা একবার আমার স্কুলে দিতে চাইল, বাপজান তারে দিল দাবর। দাবর কি? বড় ধমকরে বলে দাবর। দাবর দিয়ে কি বলল? বাপজান বলল, এই বান্দি, স্কুলে যে দিবি পুলার বেতন কে দিব? তোর বাপে দিব? নিজের স্ত্রীকে বান্দি বলা এটা কেমন কথা? মাজেদ বলল, আমার বাপজানের মতো যারা গরিব তারা পরিবারের বান্দি বললে দোষ হয় না। মিসির আলী বললেন, তোর অনেক বুদ্ধি। তোকে পড়াশোনা করতেই হবে। বেতন আমি দিব, ঠিক আছে? যে ঠিক আছে। তুই বাপজানের কাছে টাকা দিয়ে গেলে বাপজান খরচ করে ফেলবো। হেডস্যারের কাছে টাকা দিয়ে গেলে ভালো হয়। মিসির আলী বললেন, সবচেয়ে ভালো হয় তুই যদি আমার সঙ্গে ঢাকায় যাস। আমি লেখাপড়া দেখিয়ে দিতে পারবো। যাবি? মাজেদ বলল, একজোড়া স্যান্ডেল কিনে দিলে যাব। শহর বন্দরে খালি পায়ে যাওয়া ঠিক না, এই জন্য স্যান্ডেল অবশ্যই কিনে দেব। এখন খেলতে যা, চুল টানতে হবে না। আমি যে আপনার লগে যাইতেছি, মারে বলবো? অবশ্যই বলবি। মাকে বলবি, বাবাকে বলবি, তাদের অনুমতি নিতে হবে না? মিসির আলী ডায়েরি পড়ায় মন দিলেন। ডায়েরি আজ দিনের মধ্যেই পড়ে শেষ করতে হবে। আগামীকাল ঢাকায় চলে যাবেন। হাতে সময় নেই। শ্রাবণ মাসের শেষে আমি আয়নাকে নিয়ে এলাম। সে আগ্রহ নিয়ে ঘর বাড়ি দেখল। বিশাল বারান্দা দেখে খুশি হলো। দুপুরে নিজেই রান্না করলো। ডিম ভাজলো, ডাল রাঁধলো। কাজের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রেখেছিলাম, 8-9 বছর বয়স, নাম আঙ্গুর। তার চুল বেঁধে দিল। চুল বাঁধতে বাঁধতে অনেক গল্প করলো। নাম আঙুর। আঙুর কখনো খেয়েছিস? না। আচ্ছা, তোকে খাওয়াবো। তোর স্যারকে বলবো নিয়ে আসতে। বারান্দার টবে আঙুরের চাষও করব। তুই গাছে নিয়মিত পানি দিবি, পারবি না? পারবো। লেখাপড়া জানিস? না। লেখাপড়া শিখতে হবে, মূর্খ হয়ে থাকা যাবে না। তোর স্যারকে বলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আচ্ছা। গান জানিস? রূপবান পালার গান জানি। গিয়ে শোনা। আঙুর মাথা নিচু করে গান ধরল। ও দাইমা দাইমা গো। আনন্দ আমার চোখে পানি এসে গেল। সুখী পরিবার শুরু হতে যাচ্ছে। আমি আত্মীয় পরিজন ছাড়া একজন মানুষ। সারা জীবন একা থেকেছি, আর একা থাকতে হবে না। সংসারে শিশু আসবে, সে হাসবে, খেলবে। আমি হাঁটু গেড়ে ঘোড়া হব, সে ঘোড়ার পিঠে চড়বে। আয়না তাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সন্ধ্যাবেলায় পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। আয়না ঝিম মেরে গেল। কথা বলে তাকাই, জবাব দেয় না। আমি বললাম, তোমার কি শরীর খারাপ লাগছে? সে নাসূচক মাথা নাড়ল। রাতে খাবার খেলো না। আমি বললাম, শরীর খারাপ লাগলে শুয়ে পড়ো। আয়না বলল, আমি আলাদা শোবো। আলাদা শোবে মানে? আয়না আঙুল উঁচিয়ে গেস্টরুম দেখে বলল, ওই ঘরটায় শোবো। কেন? আয়না আমার দিকে তাকিয়ে হাসলো, আর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো সে আলাদা ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। সবার প্রাইভেসি আছে। একা ঘুমালে প্রাইভেসি রক্ষা হয়। স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমানো হচ্ছে মধ্যযুগের বর্বরতার মতো। আধুনিক যুগে স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে বাস করবে। স্বামী তার নিজের মতো তার ঘর সাজাবে, স্ত্রী তার রুচি মতো সাজাবে। আমি বললাম, অবশ্যই তুমি আলাদা ঘুমাবে, সেটাই উচিত এবং শোভন। আয়না বলল, থ্যাংক ইউ। তখন আমি বুঝতে পারিনি যে আয়না আমার চিন্তা করার ক্ষমতা কন্ট্রোল করছে, তার ইচ্ছা মতো ভাবতে আমাকে বাধ্য করছে। আমি আলাদা ঘুমোতে গেলাম। ভালো ঘুম হলো। কড়া ঘুমের ওষুধ খেলে যেমন ঘুম হয় তেমন ঘুম। সকালবেলা আয়না স্বাভাবিক হয়ে গেল, হাসি খুশি। আঙুর মেয়েটাকে নিয়ে অনেকগুলি ফুলের টব কিনে বারান্দায় সাজালো। শতরঞ্জি কিনে আনলো।
বারান্দায় বিছিয়ে আসনের মতো করলো। আমাকে বলল, এটা হলো আমার আসন, যখন আমার মন খারাপ থাকবে তখন আসনে বসে থাকবো। আমি বললাম, ভালো তো। সন্ধ্যা হবার পরপর আয়না বারান্দায় বসলো। আমার মনে হলো এটাই তো স্বাভাবিক, এখন তার কাছে যাওয়া হবে খুবই অনুচিত। সবাই নিজে আলাদা কিছু সময় থাকা দরকার। সে বারান্দায় বসে নিজের মনে ভাবছে, ভাবুক না। আমি একা রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম। মরার মতো ঘুমালাম। ঘুম ভাঙলো আয়নার ডাকে। সে চা বানিয়ে এনেছে। আয়না বলল, 10টা বাজে, এখনো ঘুমাচ্ছ? সকালে তোমার ক্লাস নাই? ক্লাস নিলাম। ছাত্র ভর্তি বিষয়ে প্রিন্সিপাল স্যার কিছু দায়িত্ব দিয়েছেন, তার পেছনে সময় দিলাম। ছাত্রদের হোস্টেলে 2 দলে মারামারি হয়েছে। আমি হোস্টেলে অ্যাসিস্ট্যান্ট সুপার। 2 দলকে শান্ত করার প্রক্রিয়ায় বেশ সময় গেল। আমি নানান কর্মকাণ্ডে ব্যস্ত, কিন্তু মন পড়ে আছে বাসায়। সারাক্ষণ আয়নাকে নিয়ে ভাবছি, আমি যে তার হাতের পুতুল হয়ে গেছি এই বিষয়টা পরিষ্কার। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে না সূত্রধর্তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি, তার হাতে পুতুলের সুতা। আমার সুতা আয়নার হাতে। সে আমাকে নিয়ে খেলছে, কিন্তু কেন? আমার জন্য তার কোনো ভালোবাসা কাজ করছে না বলে মনে হচ্ছে না। সে আছে সম্পূর্ণ তার নিজের ভুবনে। মিসির আলি খাতা বন্ধ করলেন। তরিকুল ইসলাম মাছ নিয়ে ফিরেছেন। হাসি মুখে বললেন, আপনি বিরাট ভাগ্যবান মানুষ। আপনার কপালের কারণে এত বড় কই মাছ পেয়েছি। দেখেন মাছ, দেখেন, ছবি তুলে রাখার মতো মাছ। মিসির আলি চোখে মুখে আগ্রহ ফুটিয়ে মাছ দেখলেন। এই সাইজের কই কখনো দেখেছেন? না। পেটের আশে লাল চকচকে ভাব দেখেছেন? জি। এটা হলো রানী কইয়ের লক্ষণ। মিসির আলি বললেন, কই মাছের রাজারানী আছে? অবশ্যই আছে। আজ হলো কই দিবস। কই মাছের ভাজা খাবেন, মটরশুঁটি দিয়ে ঝোল খাবেন। আরেকটা আইটেম হলো কই মাছের ভর্তা। কই মাছের ভর্তাও হয়? তরিকুল ইসলাম আনন্দিত গলায় বললেন, আপনারা যারা শহরবাসী তাদের ধারণা শুধু টাকি মাছের ভর্তা হয়। কই মাছেরও ভর্তা হয়। কই ভর্তার পাশে অন্য ভর্তা দাঁড়াতেই পারবে না। আজকের প্রতিটা আইটেম আমি রান্না করব। আপনি রাঁধতেও পারেন? তরিকুল ইসলাম বললেন, ভালো কোনো মাছ পেয়ে গেলে অন্যের হাতে ছাড়তে ইচ্ছা করে না। রান্না শিখেছেন কোথায়? মার কাছে শিখেছি। মা রান্না করতেন, আমি পাশে বসে থাকতাম। আজ আমি রান্না করব, আপনি পাশে বসে থাকবেন। রান্না দেখার মধ্যে আনন্দ আছে। মিসির আলি অবাক হয়ে লক্ষ্য করলেন, রান্না দেখে তিনি আনন্দ পাচ্ছেন। রান্নার বিষয়টাতে যে এত ধরনের জটিলতা আছে তা তিনি আগে লক্ষ্য করেননি। আগুনের আঁচ বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, পাতিলের উপর কখনো ঢাকনা দেওয়া হচ্ছে, কখনো বা সরিয়ে ফেলা হচ্ছে। তরিকুল ইসলাম বললেন, আজ খাওয়া শুরু হবে উচ্ছে ভাজি দিয়ে। ভয়ঙ্কর তিতা। তিতা দিয়ে শুরু করলে কী হয় জানেন? কি হয়? প্রথমেই শরীরের সিস্টেম ধাক্কা লাগে। শরীর সেই ধাক্কা খেয়ে অন্য খাবারগুলির জন্য তৈরি হয়। বাকি খাবারগুলি তখন অসাধারণ লাগে। রান্না চলেছে আর চলেছে তরিকুল ইসলাম সাহেবের মুখ। তিনি কথার রেলগাড়ি চালিয়েছেন। সব কথাই খাদ্য সম্পর্কিত। মিসির আলি সাহেব, রিটা মাছ খেয়েছেন? খেয়েছি মনে হয়। নামই মনে করতে পারছি না। রিটা এমন মাছ যে একবার খেলে ভুলবেন না। রিটা সম্পর্কে কবিতায় আছে, রিঠা হাড়ে গোস্তে মিঠা। মিসির আলি বললেন, একবার খেয়ে দেখতে হবে। তরিকুল ইসলাম বললেন, ঢাকা শহরে এই মাছ পাবেন ঠিকই, সবই মরা, বরফ দেয়া। রিটা মাছ জীবন্ত অবস্থায় কিনতে হয়। কাটার 10 মিনিটের মাথায় রান্না করতে হয়। 10 মিনিট পরে রান্না করবেন, মাছ লাগবে বালির মতো। তাই নাকি? অবশ্যই। মহাশোল খেয়েছেন? আমরা বলি মাগুর। পাহাড়ি নদীর মাছ, অনেকটা রুই মাছের মতো, তবে মুখটা রুই মাছের চেয়ে লম্বা। হঠাৎ হঠাৎ পাওয়া যায়। মাশুল মাছ নিয়ে কোনো ছড়া কি আছে? অবশ্যই আছে। মাশুল মাছ আইসে, জমি বেইচা খাইছে। এই মাছ রান্না হলে শ্বশুর জামাইকে না দিয়ে নিজে খায়। খাওয়া দাওয়া মিসির আলির কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। তরিকুল ইসলামের পাল্লাই পড়ে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কই মাছ তিনি বেশ আরাম করেই খেলেন। দিনের বেলা ঘুমানোর অভ্যাসও ছিল না। আজ খাওয়া দাওয়ার পর লেপ গায়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যায়। চোখ মেলেই দেখেন চায়ের কাপ হাতে আয়না দাঁড়িয়ে। আয়না বলল, এই নিয়ে আপনার কাছে 3বার এসেছি। আপনি ঘুমোচ্ছিলেন দেখে জাগাইনি। বিছানায় বসে চা খাবেন না বারান্দায় বসবেন? মিসির আলি বললেন, বিছানাতেই বসি। তুমিও চেয়ার টেনে বসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও। সেটা কি? হিপনোটিক সাজেশনের বিষয়টা জানতে চাও?
এত সহজে একজনকে ঘুম পাড়ানো যায় আমি জানতাম না। মিসির আলি বললেন, মানুষের ব্রেইন অদ্ভুত কোনো কারণে এমনভাবে তৈরি যে অন্যের কথায় প্রবলভাবে প্রভাবিত হয়। কারোর সামনে চোখ বন্ধ করা মানে তার আয়ত্তে চলে যাওয়া। কেন এরকম? মিসির আলি বললেন, আমি পুরোপুরি জানি না, তবে এর ডিপ রুটেড কারণ থাকতে পারে। শুরুতে মানবগোষ্ঠী ভয়ঙ্কর বিপদে থাকত। তাদেরকে দলপতির সব কথা শুনতে হতো। দলপতির নির্দেশ না মানার অর্থ হচ্ছে মৃত্যু, বিশেষ করে রাতে, যখন চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের জিন সেইভাবেই তৈরি। আমরা অতি সুসভ্য প্রাণী, কিন্তু আমাদের একটা অংশ প্রাচীন পৃথিবীর। আয়না বলল, আপনি যখন কাউকে সাজেশন দিচ্ছেন তখন সে আপনাকে লিডার মানছে, যা করতে বলছেন সে তাই করছে। অনেকটা সেরকম। আমাকে হিপনোটাইজ করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। আমি কি আপনাকে হিপনোটাইজ করতে পারবো আপনি যেভাবে করেছেন সেভাবে? মিসেলি বলল, পারবে, কারণ আমি তোমাকে সাহায্য করব। প্রাণপণে নিজেকে আড়াল রাখার চেষ্টা করব না। তাছাড়া প্রকৃতি প্রদত্ত এই ক্ষমতা তোমার ভালোভাবেই আছে। তোমার স্বামীকে তুমি তোমার ছবি আয়নায় দেখিয়েছ, হিপনোটাইজ করেই দেখিয়েছ। কেন বলছেন? প্রথমে তুমি তোমার স্বামীকে টেলিফোন করলে। অনেকদিন তোমার সঙ্গে তার যোগাযোগ নেই। সে তোমার কণ্ঠস্বর শুনেই মন্ত্রমুগ্ধ। তখন তাকে বললে আয়না দেখতে। সে সাজেশন পেয়ে গেল। তার প্রবল তৃষ্ণা হলো আয়নায় তোমাকে দেখার। দেখতে পেল আয়নায় মানুষ নিজের ছবি দেখে। সে কিন্তু নিজের ছবি দেখেনি। এর অর্থ একটাই, আয়নার পুরো ব্যাপারটাই তার কল্পনা। আয়না বলল, স্যার, আরেক কাপ চা কি আপনাকে দেব? মিসির আলি বললেন, আর চা খাবো না। আয়না বলল, আগামীকাল চলে যাচ্ছেন? হ্যাঁ। আয়না মাথা নিচু করে হাসল। মিসির আলি বললেন, হাসছো কেন? আয়না বলল, আগামীকাল আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আয়না বলল, ঘুম ভাঙার পর আপনার মনে হবে কি দরকার ঢাকা যাওয়ার, আরও কয়েকটা দিন থাকি। ঢাকায় আমার তেমন জরুরি কাজও তো নেই। এখানে 2 দিন থাকবেন বলে এসেছিলেন। স্যার, 7 দিন পার হয়েছে। এতদিন পার হয়েছে আপনি নিজেও কিন্তু জানেন না। মিসির আলি অবাক হয়ে বললেন, 7 দিন পার হয়েছে? কি বলো তুমি? আয়না বলল, জি স্যার, 7 দিন। আমি আপনাকে আটকে রেখেছি। আমি যখন আপনাকে যেতে দেব তখন যেতে পারবেন, তার আগে না। মিসির আলি বললেন, তোমার ধারণা তোমার অনেক ক্ষমতা? আয়না শান্ত গলায় বললেন, স্যার, আমার অনেক ক্ষমতা। আমি নিজে না বললে আমার বিষয়ে আপনি কিছুই জানতে পারতেন না। আপনার ছাত্রও কিচ্ছু বুঝতে পারেনি। আপনি শুধু শুধুই তার খাতা পড়ছেন। পড়া বন্ধ করতে বলছো? না। আমাকে যেতে দিচ্ছ না কেন? আয়না বলল, মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি। হতভম্ব মিসির আলি বললেন, কি বলছো তুমি? আয়না বলল, প্রেমে পড়া অতি তুচ্ছ এবং হাস্যকর একটা জৈবিক বিষয়। এখানে আধ্যাত্মিকতার কিছু নেই। আমি আপনার ছাত্রের স্ত্রী নই। আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার প্রেমে পড়তে সমস্যা কি? আমি আপনার সঙ্গে ঢাকা যাব। মাজেদ একা কেন যাবে? মিসির আলি তাকিয়ে আছেন। তার বুক ধরফর করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কি বলছে এই মেয়ে? আয়না বলল, স্যার, আপনি এত নার্ভাস হয়ে গেছেন কেন? আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি। আপনি লজিক বুঝেন, কত কিছু বুঝেন, ঠাট্টা বুঝেন না? আশ্চর্য তো। বিড়ালের ম্যাও ম্যাও শব্দ আসছে। মিসির আলি বারান্দায় এসে অদ্ভুত এক দৃশ্য দেখলেন। মাজেদের কোলে মিশমিশে কালো এক বিড়াল। হেডমাস্টার সাহেব বিড়ালটার পা চেপে ধরে আছেন। বিড়াল উদ্ধার পাবার প্রাণপণ চেষ্টা করছে, মাঝে মাঝে কামড়াতেও যাচ্ছে। মিসির আলি বললেন, কি ব্যাপার? তরিকুল ইসলাম বললেন, গলায় কই মাছের কাঁটা ফুটছে। কই মাছের কাঁটা বড়শির মতো, একবার ফুটলে সারণ নাই। এই কারণে বিড়ালে পা ধরে বসে আছি। বিড়ালের পা ধরলে গলা কাটা যাবে? তরিকুল ইসলাম বললেন, অবশ্যই যাবে। গলা কাটা দূর করার এটাই একমাত্র ওষুধ। প্রতিটি পা একবার করে ধরতে হয়। 3টা পা ধরেছি, একটা বাকি আছে। ওইটা ধরা মাত্র কাটা চলে যাবে। তরিকুল ইসলাম 4র্থ পা ধরলেন। বিড়াল তাকে কামড়াতে গেল। তিনি পা ছেড়ে দিয়ে বললেন, কাটা নাই, বিদায়।